আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, সাথে আছি সিফাত শারমিন। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জঙ্গিবাদী কর্মকাণ্ড চলতে থাকলে ক্ষতি হবে দেশের অর্থনীতির আশঙ্কা প্রধানমন্ত্রীর। সরকারের পদক্ষেপের পাশাপাশি সবাইকে ৭১-এর চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। জঙ্গি হামলার মূল হোতাদের আড়াল করতেই বিএনপিকে দোষারোপ করছে ক্ষমতাসীনরা। অভিযোগ দলটির নেতাদের। জঙ্গি দানব মোকাবেলায় সব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। গুলশান ট্র্যাজেডি ও শোলাকিয়ায় হামলায় বিনিয়োগ বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। বলেছেন, বিদেশিরা নিরাপদ বোধ না করলে আসবে না বিদেশি বিনিয়োগ। ঢাকা ছেড়েছেন নিশা দেশাই। জঙ্গি মোকাবেলায় মার্কিন সহযোগিতা প্রস্তাবের কার্যকারিতা নির্ভর করছে দুই দেশের সম্পর্কের উপর, অভিমত বিশ্লেষকদের। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। জঙ্গিবাদ কর্মকাণ্ড চলতে থাকলে দেশের অর্থনীতির ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন, বাংলাদেশকে জঙ্গিদের হাতে জিম্মি হতে দেয়া হবে না। সরকার যা করার করবে, সেই সাথে ৭১-এর চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গণভবন থেকে ৩২টি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম নিয়ে করণীয় নির্ধারণ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে মঙ্গলবার গণভবন থেকে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুরের ৩২টি জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ধর্মের নামে মানুষকে হত্যা করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হুঁশিয়ার করে দেন, জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। আমরা বাংলাদেশে কোনো জঙ্গিবাদের উত্থান হতে দেব না, বা বাংলাদেশ বা বাঙালি জাতি জঙ্গিদের জিম্মি হবে, এটাও আমরা চাই না। কারণ বাংলাদেশে বহু ঘটনা ঘটে গেছে, আর তার পুনরাবৃত্তি আমরা চাই না। বাংলাদেশের এই উন্নয়ন, এটাও বোধহয় কিছুটা হিংসার কারণ। অনেকেই সেই উন্নয়নটা চায় না, এখানেও তারা উন্নয়নটা যাতে থেমে যাক, সেটাও বোধহয় একটা ষড়যন্ত্র। ইসলামকে যেন কেউ কলুষিত করতে না পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে, এর জন্য যার যার অবস্থান থেকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান শেখ হাসিনা। পরামর্শ দেন, সন্তানরা যেন বিপথে যেতে না পারে, সেজন্য অভিভাবকদের সজাগ থাকার। যে সমস্ত প্রজেক্ট আমাদের এখন চলমান আছে, সেখানে অনেক বিদেশিরাও কাজ করে। আমি এটুকু আশা করব যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যেমন আছেন, প্রশাসনের সকলে আছেন, বা ওই প্রজেক্টের সাথে যারা কর্মরত, পাশাপাশি ওই এলাকার যে মানুষ, তাদেরকে আমি আহ্বান জানাবো যে এদের নিরাপত্তা দেখা, এরা যেন ভালোভাবে সঠিকভাবে মধ্যে কাজ করতে পারে, সেই জন্য সব রকম সহযোগিতা আপনারা করবেন। জঙ্গিবাদী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্তদের খুঁজে বের করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি এই ধরনের জঙ্গিবাদী কর্মকাণ্ড চলতে থাকে, তাহলে এদেশের ক্ষতি হবে, অর্থনীতির ক্ষতি হবে, ব্যবসা বাণিজ্য ক্ষতি হবে, মানুষের জীবন নিরাপত্তাহীনতায় পড়বে। সরকার যা যা করণীয় তা করবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তারা পদক্ষেপ নেবেন, কিন্তু এখানে সবথেকে বড় কথা হলো জনগণের শক্তি হচ্ছে সবথেকে বড় শক্তি। ৭১ সালে যেভাবে মুক্তিযুদ্ধের চেতনায় এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এবং বিজয় ছিনিয়ে এনেছিল, ঠিক একই চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাস জঙ্গিবাদকে মোকাবেলা করে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, দেশে শান্তি শৃঙ্খলা আনতে হবে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ৪৪৫ কোটি টাকা সহ ১,০২৭ কোটি টাকার ৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশের জলসীমা সুরক্ষা এবং উপকূলীয় অঞ্চলে চোরাচালান রোধে ১৪টি জলযান ক্রয় হবে এবং ২০১৯ সালের জুন নাগাদ এই প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে। এছাড়া দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জেলা ও ব্যাটালিয়ন সদরে আনসার ও বিডিপি ব্যারাকগুলোর ভৌত সুবিধা সম্প্রসারণে বরাদ্দ দেওয়া হয়েছে ৫২ কোটি টাকা। দেশের ২৯টি জেলার আনসার ও বিডিপির ব্যারাকের উন্নয়ন হবে এই প্রকল্পের আওতায়। ডিজিটাল ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বিচার কার্যক্রম পরিচালনায় ই-জুডিশিয়ালি পাইলট প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ৩২৭ কোটি টাকা। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জানান, ২০১৫-১৬
অর্থ বছরে এডিপি বাস্তবায়নের হার ছিল 92.49%, আর মূল্যস্ফীতি ছিল 5.92%। জঙ্গি হামলার মূল হোতাদের আড়াল করে বিএনপিকে দোষারোপের মাধ্যমে রাজনৈতিক ফায়দা নিতে চায় ক্ষমতাসীনরা। অভিযোগ বিএনপি নেতাদের। সব ভেদাভেদ ভুলে দল মত নির্বিশেষে সবার ঐক্যই জঙ্গি সমস্যার সমাধান বলেও জানান বিএনপি নেতারা। না হলে জঙ্গিবাদ আরও বিকশিত হতে পারে বলেও শঙ্কিত বিরোধী মতের নেতারা। গুলশান হলি আর্টিজান রেস্টুরেন্টে উগ্রবাদীদের হামলায় নিহতদের স্মরণে দেশব্যাপী শোক দিবস পালন করে বিএনপি। এরই অংশ হিসেবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শোক সভা করে দলটি। এই আঘাত কোনো সরকারের উপরে নয়, এই আঘাত শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের উপরে নয়, এই আঘাত বিশ্বব্যাপী যে ঘটনা ঘটছে তার একটা অংশ বাংলাদেশে আজকে এটা শুরু হয়েছে। এই দেশ অর্থনৈতিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এই সরকার এখন জনবিচ্ছিন্ন। এই জনবিচ্ছিন্ন সরকার যেভাবেই চেষ্টা করুক না কেন কোনোভাবেই তারা এর সুরাহা করতে পারবে না, কারণ জনবিচ্ছিন্ন সরকারের বক্তব্যে জনগণ বিভ্রান্ত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে উগ্রবাদ দমন সম্ভব নয় জানিয়ে বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র নেই বলে দেশে জঙ্গিবাদ উত্থান হচ্ছে। আমাদেরকে দোষারোপ করে কোনো লাভ নাই, কারণ আমাদেরকে দোষারোপ করে আপনারা বরং এই জঙ্গিবাদ এবং উগ্রবাদকে লালন করছেন, উৎসাহিত করছেন, তারা নিজেদেরকে সংঘবদ্ধ করছেন। আসল সত্যটাকে ধামাচাপা দিয়ে আসলে যারা এই ঘটনাগুলো ঘটছে তাদেরকে আড়াল করে আজকে বিএনপিকে দোষারোপ করে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা। এই অবস্থাতেই ভয়ঙ্কর দানবকে, এই শত্রুকে পরাজিত করা যাবে না। এই শত্রুকে পরাজিত করতে হলে আজকে দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সকলকে এক হয়ে 1971 সালে যেভাবে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সেইভাবে এই দানবের বিরুদ্ধে লড়াই করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে বিচার বহির্ভূত সব হত্যার বিচার করা হবে বলেও জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। গুলশান হামলা সহ সাম্প্রতিক হত্যাকাণ্ডে জামায়াত বিএনপি জড়িত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। সে কারণেই সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়লেও সেখানে বিএনপিকে রাখা হবে না বলে জানিয়েছেন তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ বলেন, সাম্প্রতিক কোনো হত্যাকাণ্ডে আইএস বা আল কায়দা জড়িত নয়, কারণ বাংলাদেশে তাদের কোনো এজেন্ডা নেই। এসব হত্যাকাণ্ডে জড়িত জেএমবি, তাদের অর্থায়ন করছে জামায়াত আর প্রশ্রয় দিচ্ছে বিএনপি। আরেক মানববন্ধনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, শেখ হাসিনার সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অংশ এসব হামলা। বিএনপির সাথে জাতীয় ঐক্য সম্ভব নয় বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম। বিদেশিরা নিরাপদ বোধ না করলে বিদেশি বিনিয়োগ আসবে না বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। গুলশানের রেস্তোরাঁয় বিদেশিদের খুনের ঘটনা আর শোলাকিয়ার ঈদগাহে হামলা দেশি বিদেশি উভয় বিনিয়োগ বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে মনে করছেন তারা। চলমান সংকট উত্তরণে ব্যবসায়ীরা একত্রিত হয়ে শিগগিরই একটি সুপারিশমালা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে জমা দেবেন বলে জানান এফবিসিসিআই এর সভাপতি আব্দুল মাতলুব আহমদ। গত কয়েক বছর থেকে দেশে বিনিয়োগ সেভাবে আসছে না, যা নিয়ে সরকারেরও দুশ্চিন্তা রয়েছে। তার উপর চলতি অর্থ বছর জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7.2% অর্জন করতে হলে বাড়াতে হবে বিনিয়োগ। গত 2 জুন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, বিনিয়োগ পরিস্থিতি উন্নতি করতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে। 2-1 বছরের মধ্যে বেসরকারি বিনিয়োগকে জিডিপি 24% নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন অর্থমন্ত্রী। কিন্তু 1 জুলাই বিদেশিদের উপর জঙ্গি হামলা এবং দেশের মানুষের নিরাপত্তাহীনতা বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করেন বিশ্লেষকরা। এখানে একটা ডিসক্রিমিনেটরি অ্যান্ড টার্গেটেড ভিকটিম গ্রুপকে সিলেক্ট করা হচ্ছে, পটেনশিয়াল ভিকটিমকে সিলেক্ট করা হচ্ছে এবং তাদের উপর পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। এটা কিন্তু বিনিয়োগকে আরও বেশি ক্ষতি করে। এই নতুন সংকট যেগুলো আসছে এগুলোকে মোকাবেলা করার জন্য সরকার কতটুকু প্রস্তুত এবং সরকার কি অ্যাকশন নিয়েছে এইটাই সারা দুনিয়া দেখে। দেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নতি করতে প্রধানমন্ত্রীর কাছে কিছু সুপারিশ তুলে ধরবেন জানান এফবিসিসিআই সভাপতি। দেশব্যাপী ব্যবসায়ীরা আমরা একত্রিত হব, কি করে আমরা ব্যবসা বাণিজ্য আরও এগিয়ে নিয়ে যেতে পারি, আরও সুন্দরভাবে আমরা চলতে পারি, এই বিষয়ে আমরা আলাপ আলোচনা করে আমরা সরকারের কাছে কিছু রিকমেন্ডেশন দেব। বের হওয়ার জায়গা কম বিদেশিদের, যেসব লিমিটেড জায়গায় যেত সেগুলো এখন বন্ধ তাদের জন্য। ফলে ঢাকাটা একটা স্বাভাবিকভাবেই তাদের জন্য
একটা শ্বাসবন্ধকর পরিবেশে পরিণত হচ্ছে। বাসায় থাকতে হবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য শুধু বিদেশি বিনিয়োগ নয়, বিদেশিদের কাজের দক্ষতা ও উন্নয়ন কর্মকাণ্ডের প্রয়োজন বলে মনে করেন তারা। জিএম আহসান, বাংলা ভিশন, ঢাকা। দুদিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। এর আগে সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুমবার্নিকাটের বাসভবনে সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সাথে মত বিনিময় করেন তিনি। গুলশানের ঘটনায় উদ্ভূত পরিস্থিতির গুরুত্ব ও তা মোকাবেলায় একসাথে কাজ করার আহ্বানই মুখ্য ছিল নিশার এই সফরে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আইন প্রয়োগ ও আইন শৃঙ্খলা বাহিনীর কারিগরি ও প্রশিক্ষণ সহযোগিতার বিষয়গুলো আলোচনায় এলেও তার কার্যকারিতা দুদেশের ভবিষ্যৎ সম্পর্কের উপর নির্ভর করছে বলে মনে করেন বিশ্লেষকরা। গুলশানের ঘটনায় জাপান ও ইতালির পর রোববার দুদিনের সফরে আসেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও দীর্ঘ বৈঠক করেন নিশা। অনেক বৈঠকে নিশা দ্বিপাক্ষিক আলোচনা ছাড়াও যুক্তরাজ্য, ভারত সহ অন্যান্য দেশের হাইকমিশনারদেরও সম্পৃক্ত করেন। মূলত গুলশানের ঘটনায় উদ্ভূত পরিস্থিতির গুরুত্ব বোঝাতেই তার এই সফর বলে মনে করা হচ্ছে। দেশে যে সংস্থাগুলো আছে তাদেরকে এইসব ঘটনা তদন্ত করা এবং এই ঘটনা ঘটলে তার যে সেটা যে অভিযান চালানো, সেগুলো মোকাবেলা করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করবে এবং সেগুলো নিয়ে একেবারে স্পেসিফিক সুনির্দিষ্ট আলাপ আলোচনা হয়েছে। একযোগে লড়াই করবার যে বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা দেখানোরও প্রয়োজন ছিল। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় নিশা দেশাই কারিগরি ও প্রশিক্ষণ সহযোগিতা বিষয়ে যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট প্রস্তাব দেন। শেষ মুহূর্তে সরকারের বাইরে পেশাজীবী বা সম্পাদকদের সাথেও আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের মানুষ পছন্দ করুক আর নাই করুক, এখন তারা একসঙ্গে কাজ করবে বা কাজ করার কথা বলবে। কার্যত কতটা কাজ একসঙ্গে হবে সেটি ভিন্ন বিষয়, তবে এগুলো নিয়ে কথাবার্তা হবে, সেগুলো নিয়ে আলোচনা হবে এবং সেগুলো নিয়ে বক্তৃতা বিবৃতি তো অবশ্যই হবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, তারা কিন্তু যা কিছু করেন তাদের প্রয়োজনে করেন, তাদের কৌশলগত স্বার্থ রক্ষার জন্য করেন, তাদের নিরাপত্তার জন্য করেন, তাদের কূটনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক, রাজনৈতিক এইসব স্বার্থ রক্ষার জন্য করেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের উপরও নজর রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এক সেমিস্টার উপস্থিত না থাকলে ছাত্রত্ব বাতিল হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটির নিয়ে এমন পদক্ষেপ যথেষ্ট নয়, এটি পাশ কাটিয়ে যাওয়ার মতো। তিনি আশা করেন কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান তা গুরুত্বের সাথে বিবেচনা করে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবে। একাধারে 10 দিন অনুপস্থিত থাকলে অবহিত করতে জারি করা পরিপত্র সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে বলে জানান নুরুল ইসলাম নাহিদ। এছাড়া সচেতনতা বাড়াতে পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে বৈঠক করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আমলে নেয়ার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 10 আগস্ট। সকালে মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই দিন ধার্য করেন। জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তাহীনতার কারণে বেগম জিয়া আদালতে উপস্থিত হতে পারেননি জানিয়ে তার আইনজীবীরা সময় আবেদন করেন। মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে চলতি বছরের 25 জানুয়ারি বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদ। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গুলশান ও শোলাকিয়ায় হামলার ঘটনার পর এভিয়েশন খাতের নিরাপত্তায় জিরো টলারেন্স দেখানো হবে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, রেড অ্যালার্টের বিষয়টি ভিন্ন, তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জার্মানিতে সরাসরি কার্গো পরিবহনের উপর নিষেধাজ্ঞার বিষয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক সিদ্ধান্তের কারণে কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিচি গ্রেট পাল সিরামিক্স সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। চট্টগ্রামে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের 4 সদস্য।
5 দিনের রিমান্ড মঞ্জুর। জঙ্গি অর্থায়নের দায়ে সিঙ্গাপুরের 4 বাংলাদেশির কারাদণ্ড। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে পাকিস্তানকে হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর। সেনা ও নিরাপত্তা কর্মীদের অস্ত্রের ব্যবহার সংযত করার নির্দেশ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতারকৃত আনসারুল্লাহ বাংলা টিমের 4 সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে তাদের চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাম শহীদুল্লাহ কায়সারের আদালতে হাজির করে পুলিশ 10 দিনের রিমান্ড চাইলে আদালত শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ শিপন ফয়সাল, খোরশেদ আলম, রাসেল ও সংগঠনটির বায়তুল মাল সম্পাদক মুসা ইবনে ওমর। সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডের বারবকুণ্ড থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এদিকে রাজশাহীর বাগমারা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সাবেক সেকেন্ড ইন কমান্ড ও সেই সময়ের জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহচর আব্দুস সাত্তার বিএসসিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ। জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুরে আটক 4 বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে দেশটির আদালত। আসামিরা হলেন মিজানুর রহমান, রুবেল মিয়া, মোহাম্মদ জাবেদ কায়সার ওরফে হাজি নুরুল ইসলাম সওদাগর ও সোহেল হাওলাদার ওরফে ইসমাইল হাওলাদার। আজ সিঙ্গাপুরের দৈনিক স্ট্রেইটস টাইমস এই খবর জানিয়েছে। এতে বলা হয়, সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে আইএস এর অংশ হিসেবে আসামিদের 24 থেকে 60 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে মিজানুর রহমানকে 60 মাসের, সোহেল হাওলাদারকে 24 মাসের এবং রুবেল মিয়া ও জাবেদ কায়সারকে 30 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়ন ও অর্থ সংগ্রহের অভিযোগ আনা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গিবাদ দমনের জন্য প্রয়োজনে আমেরিকা সহ বিশ্বের যে কোনো দেশের প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা নেওয়া হবে। দুপুরে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বিআরটি এর মোবাইল কোর্ট পরিদর্শনের সময় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জঙ্গিবাদ এখন আন্তর্জাতিক সমস্যা, তাই পারস্পরিক সহযোগিতা এখন জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী। গুলশান ও শোলাকিয়ার ঘটনা তদন্তে এরই মধ্যে এফবিআইকে অবহিত করা হয়েছে বলে জানান মন্ত্রী। শুধু আমেরিকা নয়, উন্নত সব দেশ থেকেই অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা নেওয়া হবে বলে জানান তিনি। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, সড়ক ও পরিবহনে শৃঙ্খলা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ অতিক্রম করতে না পারলে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার নির্মাণ কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেন তিনি। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের কড়া বিবৃতির জেরে এই সতর্কতা দেন তিনি। সেনা ও নিরাপত্তা কর্মীদের অস্ত্রের ব্যবহার সংযত করারও নির্দেশ দেন তিনি। এদিকে উপত্যকায় চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। জম্মু ও কাশ্মীরের সংকট কাটাতে মঙ্গলবার 5 দিনের আফ্রিকা সফর শেষে দেশে ফিরেই উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে বসেন মোদী। এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী অরুণ জেটলি, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেভাল। এ সময় উপত্যকার শান্তি বজায় রাখতে সেখানকার জনগণ সহ সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান মোদী। কাশ্মীর নিয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ সহ রাজ্য ও কেন্দ্রীয় বিরোধী দলগুলোকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন মোদী। পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে সব দল। এদিকে উপত্যকায় মঙ্গলবার নতুন করে বিক্ষোভ সমাবেশ না হলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চতুর্থ দিনের মতো সড়ক ও রেল যোগাযোগ ও ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। বিচ্ছিন্নতাবাদীদের ডাকা ধর্মঘট চলছে। এবারে ক্লেমন খেলার সংবাদ। জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন বেলজিয়ান কোচ টম সেন্টফিট। ভুটানের বিপক্ষে এশিয়া কাপ বাছাই প্লে অফ ম্যাচকে সামনে রেখে
3 মাসের জন্য তাকে দায়িত্ব দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী কয়েকদিনের মধ্যেই হবে আনুষ্ঠানিক চুক্তি। ভোরে ঢাকায় নেমে বিকেলেই দলকে নিয়ে অনুশীলনে নেমে পড়েন সেন্ট ফিট। নাইজেরিয়া দলের কোচ হয় শর্টলিস্টে থাকলেও তার সাথে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ করেনি সুপার ইগলদের ফুটবল ফেডারেশন। তাই আপাতত তার ভাবনা শুধু বাংলাদেশকে নিয়েই, জানিয়েছেন এই বেলজিয়ান কোচ। বাংলাদেশ দলের দায়িত্ব নিতে না নিতেই নাইজেরিয়া দলের কোচ হবার শর্টলিস্টে নাম। তাই 6টি দেশের কোচিং অভিজ্ঞতা সম্পন্ন এই হাই প্রোফাইল কোচকে বাফুফে পাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তবে ভোরে ঢাকায় নেমেই সকালে বাফুফেতে এসে কোচিং স্টাফ ও জাতীয় দলের ফুটবলারদের সাথে সাক্ষাৎ করেন সেন্ট ফিট। কেটে যেতে থাকে তাকে ঘিরে সংশয়। 6 সেপ্টেম্বর ও 10 অক্টোবর এশিয়ান কাপ বাছাই প্লে অফ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেজন্য অনুশীলন ক্যাম্পে 32 জন ফুটবলারকে ডাকা হয়েছে। বাফুফে ভবনে মামুনুলদের ক্লাসে শৃঙ্খলার বিষয়ে প্রথম শিক্ষাটা দিলেন বেলজিয়ান কোচ। সব সংশয়কে পেছনে ঠেলে জানালেন মামুনুলদের দায়িত্ব নিচ্ছেন তিনি। First focus is 3 months trying to get good results, and after that we see for a long-term future. I have to go now to the training ground. We will have a light training session for the first time for me, an opportunity to know the players. খণ্ডকালীন মেয়াদে তার সাথে 3 মাসের চুক্তি করতে যাচ্ছে বাফুফে। তবে 24 জুলাই থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কারণে মাত্র 1 সপ্তাহ চলবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শেষ হলেও লিগের ম্যাচগুলো দেখবেন কোচ। এমনকি ক্লাবগুলোতে গিয়ে ফুটবলারদের অনুশীলনও পর্যবেক্ষণ করবেন তিনি। সে বর্তমানে এই 7 দিন টিম প্র্যাকটিস করবে, আজকে সহ 7 দিন করে সব প্লেয়ারগুলো চলে যাবেন ক্লাবে তা আমাদের লিগ খেলার জন্য। আমাদের মূল যে 5টা হয়তো ক্লাব থেকে প্লেয়াররা এসছে, আমার তার কাছে পরামর্শ আছে এবং ক্লাবদের সাথে আমরা যোগাযোগ করবো যাতে করে সে যাতে করে রেগুলার ক্লাব ভিজিটে যেতে পারে এবং ক্লাবের ম্যাচ ব্যতীত ক্লাবের ট্রেনিং সেশনগুলো সে যাতে করে বসে অবজার্ভ করতে পারে, দেখতে পারে। বর্তমানে 3 মাসে একটা মাসিক স্যালারি করা হয়েছে, বর্তমানে এখন এটা ট্রায়াল স্যালারি হিসেবে রাখা হয়েছে। যদি আমাদের এরপর আমরা কোনো একটা ফুল এগ্রিমেন্টে 2 বছর পর কোনো যাই, তখন স্যালারি আরও বর্ধিত করে দেওয়া হবে। বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম দিনই ফুটবলারদের বিভিন্ন কৌশলে দীক্ষা দেন সেন্ট ফিট। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পাইনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। জঙ্গিবাদী কর্মকাণ্ড চলতে থাকলে ক্ষতি হবে দেশের অর্থনীতির আশঙ্কা প্রধানমন্ত্রী। সরকারের পদক্ষেপের পাশাপাশি সবাইকে 71-এর চেতনা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। জঙ্গি হামলার মূল হোতাদের আড়াল করতে বিএনপিকে দোষারোপ করছে ক্ষমতাসীনরা। অভিযোগ দলটির নেতাদের জঙ্গি দানব মোকাবেলায় সব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান। গুলশান ট্র্যাজেডি ও শোলাকিয়ায় হামলায় বিনিয়োগ বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের বলেছেন, বিদেশিদের নিরাপদ বোধ না করলে আসবে না বিদেশি বিনিয়োগ। ঢাকা ছেড়েছেন নিশা দেশাই। জঙ্গি মোকাবেলায় মার্কিন সহযোগিতা প্রস্তাবের কার্যকারিতা নির্ভর করছে দুই দেশের সম্পর্কের ওপর, অভিমত বিশ্লেষকদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।